মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতের সংখ্যা বেড়ে ৩২। ডিএনএ টেস্টের মাধ্যমে ৬ মরদেহ শনাক্ত করতে নমুনা সংগ্রহ। বার্ন ইনস্টিটিউটে গেছে সিঙ্গাপুরের চিকিৎসক দল। স্কুল ঘিরে আজও উৎসুক জনতার ভিড়। নিহতের সংখ্যা নিয়ে বিচলিত না হওয়ার আহ্বান পরিচালনা পর্ষদের। সরকার চাইলে পদত্যাগ জানালেন শিক্ষা উপদেষ্টা। এখানে কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি, আমি সেটাই বোঝাতে চেষ্টা করছি। ওনাকে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত। ফ্যাসিবাদের পুনরুত্থানের শঙ্কায় বিএনপি সহ 4 দলের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। জানালেন মির্জা ফখরুল। বললেন, অভিজ্ঞতার অভাবে সংকটে সরকার। গোপালগঞ্জের ঘটনা এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত, নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সাথে বৈঠক শেষে এই মুহূর্তে কথা বলছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। না, ধন্যবাদ আপনাকে। আমাদের মাত্র একজন পেশেন্টের ও নেগেটিভ ব্লাড আছে, আর সব পজিটিভ। আর নেগেটিভ ব্লাডেরও বিষয় যেটা আছে সেটা আমাদের কাছে আছে। ধন্যবাদ। আমার মনে হয় না, এই মুহূর্তে আমাদের রক্তের কোনো দরকার নাই। ওষুধ এবং স্যালাইন আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে। এই বিষয়ে মোটেই কোনো সংকট নেই। আমি মনে করি আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করছেন, ধৈর্য ধরছেন এই গরমের মধ্যে। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আপনাদেরকে প্রতি ঘন্টায় আপডেটগুলো আমাদের মন্ত্রণালয় থেকে যাবে, এবং আমরা যদি নতুন কিছু পাই আগামীকাল যদি আপনাদের জানানো হয়, আমরা কয়েক ঘন্টা আগেই আপনাদেরকে জানাবো যে কি বিষয়ে। আমার মনে হয় যে আমরা বাচ্চাদের চিকিৎসার প্রতি সম্মান দিই সবাই। আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই যারা আছেন তারা এই বিষয়ে ওয়াকিবহাল, যাতে আমরা চিকিৎসা সংক্রান্ত কাজগুলো নির্বিঘ্নে করতে পারি। এবং এই কয়দিন আপনারা যে কষ্ট করেছেন, ভীষণ কষ্ট করেছেন, এবং অনেক ক্ষেত্রেই আপনাদের সঙ্গে কিছু ক্ষেত্রে হয়তো কিছু অমানবিক আচরণও হয়েছে। তারপরে আপনারা ধৈর্য ধরে যেভাবে এই বাচ্চাদের জন্য সংবাদ সংগ্রহ করবার জন্য আসছেন, আমি ব্যক্তিগতভাবে এবং আমার প্রতিষ্ঠানের সকল চিকিৎসকের পক্ষ থেকে আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই। রাজধানীর উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ হয়েছে। এখনও সিএমএইচ মর্গে রাখা 6 মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ডিএনএ অ্যানালাইসিসের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে, পাঠানো হয়েছে সিআইডি ল্যাবরেটরিতে। দগ্ধ অবস্থায় যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, তাদের অনেকের অবস্থা সংকটাপন্ন। আহতদের সহায়তা দিতে ঢাকায় আসা সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সাথে বৈঠক করেছে বার্ন ইনস্টিটিউট। এদিকে এ ঘটনায় আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী এবং অন্যান্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানাসহ তালিকা প্রস্তুতে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে এই কমিটি। রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় 3য় দিনেও অনেকেই আসছেন স্কুলের সামনে। শিক্ষার্থী থেকে শুরু করে অনেক অভিভাবকরাও আসছেন ক্যাম্পাসের সামনে। তবে আজ স্কুলের প্রধান ফটক বন্ধ। দর্শনার্থী, সাংবাদিক কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্কুলের ভেতরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে, তবে শিক্ষকদের স্কুলে প্রবেশ করতে দেখা গেছে। শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের উপর দিয়ে নো ফ্লাই জোন ঘোষণার দাবি জানালেন তারা এখনও ট্রমার মধ্যে আছেন। এদিকে আগামী রোববার পর্যন্ত স্কুলের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সাইফুল ইসলাম। স্কুল খোলার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। মৃতের সংখ্যা নিয়ে যা শোনা যায় তা সত্য নয়, তবে তদন্ত কমিটি এ বিষয়ে কাজ করছে বলেও জানান তিনি। তার ফ্রেন্ড
গার্জিয়ানদের এরকমের দেখছে, ছোট ভাই বোনদের এরকমের দেখছে, এগুলি দেখে সে কি করে আবার স্কুলগামী যে আবার হবে, এটা মনে হয় না যে ওরা স্বাভাবিক হতে পারে। যেহেতু পরীক্ষা চলতেছে তো মিসদের হাতে তার কিছু নাই, তো যখন পরীক্ষা হবে তখন আবার আসবো আর কি। আমাদের এই কলেজের উপর থেকে সব ধরনের প্লেন নো ফ্লাইং জোন ঘোষণা করা উচিত আমাদের সবার শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে। বৃহস্পতিবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে আপাতত। এরপর রোববার থেকে ক্লাস শুরু হবে কিনা এটা নিয়ে ডিক্লার নাই, বাট প্রথম অ্যানাউন্সমেন্টে রবিবার পর্যন্ত আমাদের সকল শ্রেণী পরীক্ষা কার্যক্রম বন্ধ আছে আপাতত। দর্শক, উত্তরায় মাইলস্টোন স্কুলের সামনে আছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম। আমরা তার কাছে যাচ্ছি। তানভীর, মাইলস্টোন স্কুলে কন্ট্রোল রুম খোলা হয়েছে কিনা আর নিখোঁজ স্বজনের খোঁজ নিতে কেউ আসছেন কিনা? লোপা, এখানে আসলে যে পরিস্থিতি এখন, সে পরিস্থিতিটাকে আসলে এক ধরনের বিড়ম্বনা বলা যায়, এবং এখানে আসলে যারা ভিড় করছেন তারা আসলে এখানে তাদের কোনো নির্দিষ্ট ভূমিকা নেই। তো এ ধরনের একটি পরিস্থিতিতে আসলে বলাও মুশকিল যে কিভাবে কি করবে, কিভাবে কাজগুলো চালানো হবে। এবং আমি এই মুহূর্তে একটু দেখাতে চাই যে আসলে এখানকার কি অবস্থা। এখানে আপনি দেখবেন যে আসলে যে পরিমাণ মানুষ জড়ো হয়েছে, তাদের সবার হাতেই মোবাইল, এবং তারা সবাই কিছু না কিছু তারা মোবাইলে ধারণ করছেন, সেটা ছবি হোক, ভিডিও হোক, এবং তারা আসলে ঠিক কী দেখতে চাইছেন, কেনই বা দেখতে চাইছেন, তারা কেউই কিন্তু জানেন না। তারা এসেছেন এবং তাদের আসলে মনে অনেক কৌতূহল, এবং সেই কৌতূহলের কাছে আসলে সবকিছুই আসলে হার মেনেছে। এবং তার জন্যই আমরা দেখতে পাচ্ছি যে সিঁড়ির মতো একটি কাঠামো রয়েছে স্কুলের পাশে, মাইলস্টোন স্কুলের পাশে, সেখানেও আসলে কি পরিমাণ উৎসুক জনতার জটলা। এই রাস্তাটি কিন্তু বেশ উঁচু নিচু এবড়ো একটি রাস্তা, এবং এই রাস্তার আসলে প্রশস্ত যতটুকু হওয়ার কথা সেরকম নেই, কিন্তু সে তুলনায় আসলে মানুষের ভিড় অনেক। এবং চারপাশে যেহেতু নির্মাণ সামগ্রী আছে এবং নির্মাণ কাজ চলমান আছে, এই কারণে এই রাস্তাটির দৈর্ঘ্য প্রস্থ অনেকটাই আরও কমে এসেছে, যার ফলে যারা শুধু এদিক দিয়ে চলাচল করবেন তাদের জন্য আসলে অনেক বেশি সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এই মানুষের এই অযাচিত আগ্রহ। আর কন্ট্রোল রুমের যে বিষয়টি বললেন, এখানে স্কুলের ভিতর যারা আছেন, এই মাইলস্টোন স্কুলের ভিতর এই মুহূর্তে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং ভিতরে যারা আছেন তারা কেউই আসলে কথা বলছেন না গণমাধ্যমের সঙ্গে। এবং এখানে আমরা অনেক মানুষের সাথে কথা বলেছি, তাদের অধিকাংশই আসলে জানে না যে কন্ট্রোল রুম আদৌ হয়েছে নাকি হয়নি। তবে অনেকজন ধারণার ভিত্তিতে এরকমও বলেছিলেন যে এই দিয়াবাড়ি মেট্রো স্টেশনের শেষ মাথায় যে গোল চত্বরটি রয়েছে, সেই গোল চত্বরে হয়তো কন্ট্রোল রুমটি বসানো হতে পারে। বাট কিন্তু সেখানেও আমরা গিয়েছি, সেখানে গিয়ে পুলিশ সদস্যদের সাথে কথা বলেছি আমরা, কিন্তু তারাও আসলে এই কন্ট্রোল রুম স্থাপনের ব্যাপারে কিছু জানেন না। আরেকটি সম্ভাবনা এখানে থাকতে পারে, সেটি হচ্ছে যে এই যে কন্ট্রোল রুমের কথা যেটি সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, সেই কন্ট্রোল রুমটি হয়তো স্কুলের ভিতর থাকতে পারে, কিন্তু যেহেতু স্কুলের ভিতরে যারা অবস্থান করছেন তারা কেউই আসলে গণমাধ্যমের সাথে কথা বলতে চাইছেন না, তাই এই জন্যই মূলত এই যে তথ্যটি কন্ট্রোল রুম আদৌ স্থাপিত হয়েছে নাকি হয়নি সেটাও আসলে নিশ্চিত করে বলার কোনো উপায় নেই। লোপা। তানভীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে কাউকে বিচলিত না হওয়ার আহ্বান জানিয়েছেন গভর্নিং বডির চেয়ারপারসন মমতাজ বেগম। যমুনা টিভিকে তিনি জানান, হতাহতদের তালিকা নিয়ে কমিটি কাজ করছে, এরপর সকল সন্দেহ দূর হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। জানান, শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। কোনো কিছুতে আমরা বিচলিত তো হওয়ার জন্য কালকে ও বললো যে এখন ওখানে ওরা বললো যে কি কাউন্সিলিং করার জন্য ওরা এখন আবার লোক আনছে, যে বাচ্চারা যদি ভাবে গিয়ে থাকে তাহলে পরে এটা ওদেরকে বোঝানো উচিত। আমরা কি এরকম তো আছি, তো কালকে পশ্চিম মধ্যে হয়তো ডেভেলপমেন্ট করতে পারবে। মাইলস্টোনের ঘটনায় মন্ত্রণালয়ের কোনো গাফিলতি ছিল না, সরকার চাইলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া সহ শিক্ষার্থীদের দাবি পূরণ করতে কাজ করছে সরকার। এ সময় তিনি আরও জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে। এখানে মন্ত্রণালয়ের গাফিলতি ছিল না বলেও জানান শিক্ষা উপদেষ্টা। স্থগিত হওয়া দুটি পরীক্ষা সুবিধাজনক তারিখে একই দিনে সকালে ও বিকেলে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। না, কিছু নেই, এখানে সরকারের বিভিন্ন এখানে কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি, আমি সেটাই বোঝাতে চেষ্টা করছি। সেক্রেটারি রিজাইন করেছেন, যারা রিজাইন করেছেন মানে কি ওনাকে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত, এবং আমি সারাদিনের সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। আমার তো নিয়োগকর্তাও রয়েছে, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাবো। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। যমুনা নিউজে এবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন।
এনসিপির উপর হামলা কিংবা সচিবালয়ে প্রবেশ করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি সবই নির্বাচন বানচালের চক্রান্ত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছে বিএনপি। সেই সঙ্গে ফেব্রুয়ারিতে প্রতিশ্রুত সময়ে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়ে ব্যবস্থা নিতে ডক্টর ইউনূসের প্রতি আহ্বানও জানানো হয়েছে। বিএনপি মনে করে দ্রুত রাজনৈতিক সরকার গঠিত হলে সংকট কমে আসবে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা এবং সচিবালয়ে একদল শিক্ষার্থীর প্রবেশকে ঘিরে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে মঙ্গলবার প্রধান উপদেষ্টার ডাকে সাড়া দিয়ে যমুনায় বৈঠক করে বিএনপি সহ 4টি রাজনৈতিক দল। দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিএনপি মহাসচিব বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সমস্যা অভিজ্ঞতার অভাব। অনভিজ্ঞ লোকেরাই বেশি আছে, অভিজ্ঞতার অভাব আছে। আর কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা আছে কি, যে তাদের ইগো কাজ করে, দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা, তাদের প্রক্রিয়া, সেটাকে বড় করে দেখা উচিত। রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরও বৃদ্ধি পায়, সেই জন্য আমরা সেটাই বলেছি। মির্জা ফখরুল জানান, মাইলস্টোন ট্র্যাজেডিকে দুর্ঘটনা হিসেবেই দেখছে অন্তর্বর্তী সরকার এবং বিএনপি। আমরা দেখছি দুর্ঘটনা, তারাও দুর্ঘটনা দেখছে, এটা দুর্ঘটনা ছাড়া আর কিছু হতে পারে না। বিএনপি মহাসচিব বলেন যে জুলাই আগস্টে আওয়ামী সরকারের পতন ঘটেছিল 1 বছরের ব্যবধানে, সেই সময়ে ফ্যাসিস্ট শক্তি উত্থানের শঙ্কা দেখা গেছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। তো এই ব্যাপারে ঘোষণা দিয়ে আপনার কোনো যেন আর অ্যাম্বিগুইটি না থাকে, অস্পষ্টতা না থাকে, সেই ব্যবস্থাটা নেওয়া উচিত। সেটা আমাদের তরফ থেকে আমরা সেটা বলে এসেছি। তিনি বলেছেন তিনি সেই ব্যবস্থাটা নেবেন। গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনা কিংবা সচিবালয় ঘিরে বিশৃঙ্খলাও নির্বাচন বানচালের চক্রান্ত হতে পারে বলে মনে করেন তিনি। গোপালগঞ্জের ঘটনা এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত, নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। আর আপনার এই যে সেক্রেটারিয়েটে ঢুকে পড়া এবং সেখানে আপনার কয়েকজন আপনার ফ্যাসিস্টদের লোকজনকেও আপনার আটক করা দেখা, তো বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বাকযুদ্ধ চললেও ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অক্ষুণ্ণ আছে বলেও মত মির্জা ফখরুলের। বকাবকি এগুলো না, এগুলো তো রাজনীতির একটা থাকবেই। রাজনীতি মানেই হচ্ছে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করা। এর আগে বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক করে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতারা। বৈঠকে বিএনপি ঘোষিত রেইনবো নেশন গড়ার প্রতিশ্রুতি তুলে ধরতে 30 আগস্ট ময়মনসিংহে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সমাবেশকে কি করে সফল করা যায় সেই বিষয়ে তারা এখানে আলোচনা করেছেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। 13টি রাজনৈতিক দল ও জোটের সাথে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 3টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। এতে যোগ দিয়েছেন নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণফোরামের মেজানুর রহমান, খেলাফত মজলিসের আহমেদ আব্দুল কাদের, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবুদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, সিপিবির রহিন হোসেন প্রিন্স, এলজিপির মহাসচিব রেদওয়ান আহমেদ, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, জেএসজির তানিয়া রব, 12 দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ও বাসুদের বজলুর রশিদ ফিরোজ। সূত্র জানায়, দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও জুলাই ঘোষণাপত্র নিয়ে বৈঠকে আলোচনা হবে। মঙ্গলবার বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন আমাদের সহকর্মী আরিফিন শাকিল। আমরা তার কাছে যাচ্ছি সরাসরি। আরিফিন, বৈঠকের বিষয়ে কিছু জানতে পারলেন কিনা? ধন্যবাদ লোপা। বৈঠকের বিষয়বস্তু গতকাল যে 4টি বড় দলের সঙ্গে বৈঠক হয়েছে, সেই বৈঠকের বিষয়বস্তু নিয়ে আলোচনা হচ্ছে। অর্থাৎ দেশের সাম্প্রতিক যে কয়েকটি ঘটনা ঘটেছে সেই বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রধান উপদেষ্টা তাদের মতামত চাইবেন এবং সরকারের প্রতি তাদের যে সমর্থন, সেই সমর্থনের অবস্থা জানতে চেয়েছেন বা চাইবেন। এবং এর বাহিরে আপনি জানেন যে চলতি আগামী মাসের শুরুতেই জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা রয়েছে, জুলাই সনদ তৈরি করার কথা রয়েছে। সেসব বিষয়গুলো নিয়ে মূল অগ্রগতি এবং সেসব বিষয় নিয়ে এগুলো রাজনৈতিক দলগুলোর ভাবনা এবং তাদের কোনো সেই
জায়গায় তাদের কোনো পরামর্শ রয়েছে কিনা সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকের এই বৈঠকে আলোচনা হবে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে গতকাল উত্তরার বিমান দুর্ঘটনা এবং সেই সঙ্গে গতকাল সচিবালয়ে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সরকারের প্রতি সমর্থন যেমন চাওয়া হবে, তেমনি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পরামর্শ চাওয়া হবে কিভাবে রাজনৈতিক এই ধরনের পরিস্থিতি উত্তরণে সরকার করতে পারে। আমরা এখনো বৈঠক চলছে লোপা, 3:10 বৈঠক শুরু হয়েছে। বৈঠক আরও খানিকক্ষণ চলার কথা রয়েছে, অর্থাৎ 4:30 পর্যন্ত এই বৈঠক চলার কথা রয়েছে। আমরা বৈঠকে যারা অংশ নিয়েছেন তাদের সঙ্গে তারা যখন প্রবেশ করছিলেন তাদের সঙ্গে কথা হচ্ছিল, তারা বলছেন তারা একটি স্থিতিশীল পরিবেশ চান দেশে এবং সেই সঙ্গে যেন নির্বাচনের আগ মুহূর্তে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা যায়, লেভেল প্লেইং ফিল্ড ঠিক থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়। আর সেসব বিষয় নিয়ে সরকারকে তারা কঠোর হওয়ার পরামর্শ দেবেন। তেমনি যেসব জায়গায় এখনও সরকারের সরকারি যারা কর্মকর্তা কিংবা যেসব যারা দায়িত্বপ্রাপ্ত তাদের যে গাফলতির বিষয়গুলো বারবার উঠে আসছে সেসব বিষয় নিয়েও কিন্তু তারা তাদের বক্তব্য তুলে ধরবেন এবং সেই সঙ্গে সবার জন্য যেন সমান সুযোগ থাকে নির্বাচনে এবং কোনো দলের প্রতি বিশেষ যেন যত্নবান না হয় আর রাষ্ট্র, সেই বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান আজও পুনর্ব্যক্ত করার কথা রয়েছে। লোপা। আরফিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মাইলস্টোন ট্র্যাজেডিতে বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে জামায়াত। সকালে দিয়াবাড়ির নয়ানগর এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে একথা বলেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সান্ত্বনা দেন নায়েবে আমির। তারপর আত্মার মাগফিরাত কামনায় দোয়াও পড়েন তারা। নায়েবে আমির বলেন, এই ঘটনায় নিহতদের পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য 50 লাখ টাকা বরাদ্দ রেখেছে জামায়াত ইসলামী। এখনো যেসব শিক্ষার্থী নিখোঁজ রয়েছে তাদের সন্ধান বের করে পরিবারকে বুঝিয়ে দিতে সরকারের প্রতি দাবি জানান তিনি। এই পরিবারগুলোর খোঁজ খবর নিয়ে কারা কি অবস্থায় আছে, কার কোন ধরনের চিকিৎসা দরকার সে ব্যাপারে তথ্যটা নিয়েই ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। যেমন এখানে আমরা তালিকা তৈরি করছি এবং আজকে আমি এসে ডাইরেক্ট ময়দানে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। দর্শক, গুলশানে ইতালি দূতাবাসের সামনে বিক্ষোভ করছেন বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা। সেখানে আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ, আমরা তার কাছে যাচ্ছি। ফয়সাল, কি দাবিতে বিক্ষোভ চলছে, পরিস্থিতি কেমন দেখছেন এখন? লোপা, সকাল থেকে ইতালির ভিসা প্রত্যাশীরা আন্দোলন করে যাচ্ছে এবং এখনো পর্যন্ত তাদের সেই আন্দোলনটি চলছে। মূলত আসলে ইতালি যাওয়ার জন্য যে সকল বাংলাদেশিরা ভিসার জন্য আবেদন করেছিলেন তারা সকল প্রক্রিয়া সম্পন্ন করে টাকা জমা দেওয়ার পরেও কিন্তু তারা অনেকেই গত 1 থেকে 1.5 বছর ধরে তারা তাদের ভিসা পাননি, কিংবা অনেকেই ভিসার প্রক্রিয়া সম্পন্ন করা হলেও তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। তো মূলত সেই কারণে বিগত কয়েক মাস ধরে আসলে এই যে সকল বাংলাদেশিরা ভিসা প্রত্যাশী ছিলেন তারা আন্দোলন করে আসছেন। মূলত ঢাকায় অবস্থিত ইতালির অ্যাম্বাসির সামনে তারা আন্দোলন করে থাকেন। তো গত বেশ কয়েকদিন ধরেই তারা মূলত এই বিষয় নিয়ে তারা সরকার এবং অ্যাম্বাসি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য তারা ছোট ছোট করে আন্দোলন করছিলেন। তবে সেখান থেকে কোনো প্রত্যাশিত তাদের সাড়া না পাওয়ায় তারা মূলত আজকে আবারও আন্দোলনে নেমেছেন এবং সকাল থেকে তারা গুলশান 2 এর যে ইতালি অ্যাম্বাসি রয়েছে সেখানের সামনে মূলত তারা আসলে আন্দোলন করার চেষ্টা করেছিলেন। পরবর্তীতে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হলে তারা গুলশান 1 এর যে ইতালি অ্যাম্বাসির অনুমোদিত যে ভিসা সেন্টারটি রয়েছে VSF গ্লোবাল, তার সামনে এসে তারা মূলত এখন আন্দোলন করছেন এবং এখানে প্রায় শত ভিসা প্রত্যাশীরা এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু যে ভিসা সেন্টারটি রয়েছে তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে তাদের এতগুলো টাকা জমা দেওয়ার পরেও, তাদের পাসপোর্ট জমা দেওয়ার পরেও তাদের ভিসা না হওয়ায় তারা যেমন কোনো কিছু করতে পারছেন না, তেমনি একই সাথে তাদের পরিবার কিংবা তারা যে ব্যাংক লোন করেছেন বা বিভিন্ন উৎস থেকে টাকা সংগ্রহ করেছেন। ফয়সাল, বুঝতে পেরেছি ভিসা পাচ্ছেন না তারা, এই তাদের দাবি। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।